আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কম এর মডিউল সি টার্ম লোন অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং। টার্ম লোন অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং খেয়াল করুন। তো ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং কিভাবে করি এবং টার্ম লোন আমরা যে দেই এক্ষেত্রে আমাদের কিছু অ্যাসেসমেন্ট করতে হয়। তো টার্ম লোনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের মেয়াদি লোনের ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিং সংক্রান্ত কিছু অঙ্ক এখানে আছে, সেটা দিয়ে থাকে, যেটা আমাদের কাছে জটিল। আর ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কিত আমাদের কিছু এখানে অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কগুলো আমরা এখানে দেখবো। এই অধ্যায়টা অনেক ইজি, এই ওয়ার্কিং ক্যাপিটালে যেটা আছে সেটা অনেক ইজি আছে, এই ইজিটাই আমরা দেখবো। এবং এর পাশাপাশি আরেকটা চ্যাপ্টার আমাদের থাকবে, সেটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, সেটাও এই 3 নম্বর অধ্যায়েরই ম্যাথের পার্ট। তো আমরা এখন দেখব ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কিত, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যাথ পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে লেকচার শিট 3-এর 3 নাম্বার আর কি। তো ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি? আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যখন আমরা ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বলে থাকবো, সেটা ওয়ার্কিং ক্যাপিটাল কিরকম? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেক দিনের যে দায় দেনা, ন্যূনতম দায় দেনা, যেমন হচ্ছে আপনি ধরুন কোনো এমপ্লয়িকে স্যালারি দিবেন, বা কোনো কর্মচারীকে বা কোনো কর্মীকে মজুরি দিবেন, বা পাওনাদারকে টাকা দিবেন, কিছু দিতে হবে, সব না, কিছু কিছু মাল নগদে কিনবেন, এই জিনিসগুলোর বাবদ আমাদের কিছু নগদ টাকা আমাদের লাগে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গিয়ে। তো একবার সব বাকি তো হয় না, নগদে কিছু লাগে, প্রত্যেক দিনে একটা নগদে আমাদের একটা বাজার লাগে যে আমাদের এত টাকা নগদ লাগে, তাই না? এই যে নগদ টাকা মেটানোর জন্য আমাদের যে পরিমাণ মূলধন লাগবে, সে তাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কি জিনিস? আমাদের দৈনন্দিন ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য দৈনন্দিন যে পরিমাণ মূলধনের প্রয়োজন, তাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন বা চলতি মূলধন বলি। আচ্ছা, আমরা কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল ভাবেও আপনি আসতে পারে। ওয়ার্কিং ক্যাপিটাল এইভাবে আসতে পারে, আমরা কিন্তু বিভিন্ন ভাবে আমরা দেখব ক্যাপিটাল কি। তাহলে আমরা পড়ছি অথবা কার্যকরী মূলধন কি, এভাবে আসতে পারে, অথবা চলতি মূলধন কি, এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে যেটাই বলি রাখুন, আমাদের অ্যান্সার একটাই, যে কারবারের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলে। আচ্ছা, তো আমরা এখানে মেয়াদ দেখবো আর কিছু আলোচনা করব, এখানে ম্যাথের জন্য আমরা কিছু আলোচনা করব। তো এখানে অনেক কিছু সুন্দর মতো লেখা আছে, আপনারা একটু দেখলে এটা বুঝতে পারবেন, সুন্দরভাবে লেখা আছে যে ব্যবসায় আমাদের কিছু নগদ পণ্য ক্রয় বিক্রয় করতে হয়, পণ্য ক্রয় করতে আমাদের দেখা যাচ্ছে কিছু নগদ অর্থ দিতে হয়, পাওনাদার সৃষ্টি হয়, বা বাকি রেখে এনে সে পাওনাদারকে আবার টাকা পরিশোধ করতে হয়, এরকম বিভিন্ন কিছু অনেক কিছু লেখা আছে আমাদের ব্যবসায়ের ধারাবাহিক প্রক্রিয়া। তো এরকম ব্যবসা কার্য পরিচালনা করতে যে মূলধনের প্রয়োজন তাকে চলতি মূলধন বা কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল বলে। এর সূত্রটা হচ্ছে এটা হচ্ছে সূত্র, যে চলতি মূলধন সমান চলতি সম্পদ মানে চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি মূলধন হচ্ছে কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। আর পরিশেষে যদি আমরা একটু বিস্তৃত পরিসরে জানতে চাই, তাহলে এরকম যে প্রতিযোগিতামূলক বাজারে কারবারকে টিকিয়ে রাখার জন্য এবং গবেষণার নতুন নতুন উন্নয়ন কাজ হাতে নেওয়ার জন্য, পুরনো পণ্যের বাজার সংরক্ষণ করার জন্য, অর্থাৎ সুষ্ঠুভাবে দৈনন্দিন সামগ্রিক ব্যবসায়িক কার্যাবলী পরিচালনার জন্য যে পরিমাণ মূলধন হাতে রাখতে হয় তাকে চলতি মূলধন বলে। আচ্ছা, তো এর সংজ্ঞার পিছনে আমরা এত সময় ব্যয় না করি। চলতি মূলধনের উপাদানগুলো আমাদের এখানে দেওয়া আছে। চলতি মূলধনের উপাদানগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মোট চলতি সম্পদ, আর একটা হচ্ছে মোট চলতি দায় সমূহ। তো চলতি সম্পদগুলো আমাদের এখানে কি কি আসে, এই বিষয়গুলো আসে: নগদ চলতি সম্পদ, হাতে নগদ ব্যাংক জমা, অনগদ চলতি সম্পদ, বিক্রয়যোগ্য সিকিউরিটি, প্রাপ্য নোট ইত্যাদি। আচ্ছা, তার নগদ এবং অনগদ
দুইটি অংশকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের যেটা নগদ নগদ টাকা এবং ব্যাংকে জমা, এটা হচ্ছে আমাদের নগদ। আর এই দুইটা ছাড়া যেগুলো যে সম্পত্তিগুলো আছে সুদী সম্পত্তি, সেগুলো হচ্ছে আমাদের কাছে অনগদ বা নগদযোগ্য চলতি সম্পদ। আচ্ছা, অনগদ চলতি সম্পদ হাতে মজুদ, দেনাদার প্রভৃতি। তারপর আছে অন্যান্য চলতি সম্পদ, বকেয়া আয়, অগ্রিম ব্যয় ইত্যাদি। এগুলো আমাদের ঠিক ইয়ার ক্ষেত্রে মানে থিওরির জন্য লাগতে পারে। হ্যাঁ, একটু দেখে নেবেন। চলতি দায়, চলতি দায় হচ্ছে যে দায় আমরা 1 বছরের মধ্যে পরিশোধ করব বা পরিশোধের বাধ্যবাধকতা থাকে, তাকে চলতি দায় বলে। চলতি দায়ের উপাদান আছে। থিওরির জন্য অনেক বেস্ট। এই যে 1-2 পাতা পড়লে কিন্তু আমরা থিওরি মোটামুটি হয়ে যাবে, আর পড়তে হবে না এক্সট্রা করে। এর মধ্যে সবকিছু আছে। আচ্ছা, আমরা এই অঙ্কটা একটু ধারণা নিব। হ্যাঁ, এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক আমাদের যদি আসে, এই অঙ্ক এইরকম সহজ অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমরা এটা যদি দেখো, এই প্রশ্নটা এসেছিল জুনে, আসছিল নভেম্বরে, আসলে একই রকম, আর নভেম্বর 13-তে আসলো, আবার হচ্ছে নভেম্বর 11-তে আসলো। এতবার আসছিল একটি অঙ্ক। তাহলে দেখুন, এখানে লেখা আছে দ্য বোর্ড অফ ডাইরেক্টর অফ রৌনক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, রৌনক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর রিকোয়েস্ট ইউ টু প্রিপেয়ার স্টেটমেন্ট, আপনাকে রিকোয়েস্ট করছে একটি প্রিপেয়ার স্টেটমেন্ট, আমরা একটা স্টেটমেন্ট প্রস্তুতের জন্য, শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, যেখানে দেখাতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, কত ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন সেটা দেখাতে হবে, ফর এ লেভেল অফ অ্যাক্টিভিটি 20,000 ইউনিট অফ প্রোডাকশন। 20,000 ইউনিট যখন আমরা তৈরি করব, সেই ইউনিটের এগেনস্টে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে সেটা দেখাতে বলছে। এটা কে বলছে? রৌনক ক্যাপিটালের, রৌনক ইঞ্জিনিয়ারিং এর বোর্ড অফ ডাইরেক্টর। আচ্ছা, the following information is available for your calculation. The following information কি নিচের ইনফরমেশন তথ্যসমূহ is available ব্যবহারযোগ্য বা ব্যবহার করতে পারবেন ফর ইওর ক্যালকুলেশন, নিম্নে আপনার ক্যালকুলেশনের জন্য, আপনার গণনার জন্য নিম্ন তথ্যগুলো ব্যবহারযোগ্য বা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, পার ইউনিট কস্ট, পার ইউনিট কস্ট মানে কি? এর একক ব্যয়, প্রতি একক ব্যয়। প্রতি একক ব্যয় কি কি এখানে আছে? প্রথমে আছে কি কাঁচামাল। তা কাঁচামালের কত? 90 টাকা ব্যয়। অর্থাৎ একটা দ্রব্য তৈরি করতে আমাদের কাঁচামাল লাগে 90 টাকা। ধরুন আমরা একটা শার্ট তৈরি করব, এই শার্ট তৈরি করতে আমাদের এখানে সুতা বাবদ বা কাপড় বাবদ আমাদের 90 টাকা লাগতেছে। ডাইরেক্ট লেবার সেখানে আমাদের লাগতেছে 40 টাকা করে। ফ্যাক্টরি ওভারহেড আমাদের লাগতেছে 75 টাকা। তাহলে আমাদের কাঁচামাল বাবদ মানে কাপড় লাগতেছে 90 টাকা, ডাইরেক্ট লেবার মানে যারা গার্মেন্টসে যারা কাজ করে, সুপারভাইজার থেকে শুরু করে যাবতীয় সব শ্রমিকদের লেবার লাগে আমাদের 40 টাকা এক শার্টের পেছনে ব্যয় হয়। আর ওভারহেড বলতে এখানে ওই কারখানাতে ব্যবহৃত আমাদের মেশিন, ইলেকট্রিসিটি, আমাদের অন্যান্য কারখানা ভাড়া সংক্রান্ত যাবতীয় সবকিছুই আমাদের ওভারহেডের মধ্যে আসবে। হ্যাঁ, কারখানার খরচের মধ্যে আসবে। সব মিলে লাগে 75 টাকা। তাহলে ওই শার্টের দাম পড়তেছে কত? সবগুলা খরচ যোগ করে 205 টাকা। যে সবগুলো যোগ করে তাহলে 205 টাকা লাগে। আচ্ছা, তাহলে এই 205 টাকার সাথে আমরা একটা শার্ট যদি আমাদের 205 টাকা বানাতে খরচ লাগে, আমরা 60 টাকা প্রফিট ধরছি, তাহলে 265 টাকা আমরা বিক্রি করবো শার্টটা, তাই না? আচ্ছা, তো তারপরে এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে সুন্দর করে। তারপরে নিচে বলা আছে, এটা হচ্ছে কি আমাদের সেলিং প্রাইস, 265 টাকা হচ্ছে সেলিং প্রাইস বলা আছে, মানে সেলস করবে এটা।
এখন এই কর্মযজ্ঞ করতে এইভাবে আমাদের বাড়াইতে একটা পিসের খরচ এখানে দেওয়া আছে, কষ্টটা দেওয়া আছে। আমাদের কি কি লাগে বলা আছে, অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্যাবলী। এই অতিরিক্ত তথ্যাবলীটা আমাদের ভালো মতো করতে হবে। এটা পারলে আমরা সব পারবো, এটা না পারলে কিছু পারবো না। অথবা এই তথ্যাবলীটা আমাদের ভালো মতো বুঝতে হবে। এখানে বলা আছে 1 নাম্বার, র ম্যাটেরিয়ালস আর ইন স্টক অন এভারেজ 1 মান্থ। র ম্যাটেরিয়ালস বুঝুন যে আমরা র ম্যাটেরিয়াল যেটা নিয়ে আসি, এই যে কাপড় আমরা বিভিন্ন জায়গা থেকে যে নিয়ে আসি, আমরা শার্ট তৈরি করি, এই র ম্যাটেরিয়ালস এর জন্য ধরেন এই গুদামে আমরা বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল সংগ্রহ করে এখানে রাখি। এই স্টকে র ম্যাটেরিয়ালস আমাদের থাকে, এভারেজ থাকে কত, 1 মান্থ। হ্যাঁ, আচ্ছা, কত মাস থাকে এখানে বলা আছে 1 মান্থ। তাহলে ম্যাটেরিয়ালস থাকে সমান 1 মান্থ। আচ্ছা, তারপরে আছে ম্যাটেরিয়াল আর ইন এ প্রসেস অন এভারেজ 2 উইক। এখন এখানে একটা অঙ্ক আমাদের বুঝতে হবে, যদি অঙ্কে এরকম আমাদের ডিউরেশন যে পিরিয়ড থাকবে, এখানে 1 মান্থ 2 মান্থ এরকম যে ডিউরেশন পিরিয়ড থাকবে, এই ডিউরেশন পিরিয়ডে সবচেয়ে ছোট যে এককটা, যেমন এখানে উইকে থাকতে পারে, ডেতে থাকতে পারে, মান্থে থাকতে পারে, ইয়ারলিও থাকতে পারে। এখানে আমরা দেখবো যে উইকে আছে, এই যে উইক মানে সপ্তাহে দেওয়া আছে। হুম, তখন আমরা এখানে সপ্তাহতে কনভার্ট করব। তাহলে 1 মান্থ সমান কত সপ্তাহ, 4 সপ্তাহ না, তাই না, 4 উইক। আচ্ছা, এই উইকে কনভার্ট করলাম, কেন কনভার্ট করলাম, আমাদের এই যে পরবর্তী যে মানগুলো দেওয়া আছে দেখুন উইকে দেওয়া আছে, উইক ভাবে আছে, মান্থ আছে, উইক আছে। যখন এইরকম দেওয়া থাকে তখন আমরা এটা সর্বনিম্ন যে ডিউরেশন পিরিয়ড দেওয়া আছে সেই ডিউরেশনে পিরিয়ডে আমরা রূপান্তর করব। আচ্ছা, তারপরে আছে, এটা হচ্ছে র মেটেরিয়ালস। র মেটেরিয়াল আর ইন এ প্রসেস অন এভারেজ 2 উইক। র মেটেরিয়াল প্রসেস করতে আমাদের থাকে কতদিন, প্রসেস করতে সময় লাগে 2 সপ্তাহ। তাহলে একে বলে ওয়ার্কিং প্রসেস, WIP। আচ্ছা, ওয়ার্কিং প্রসেস কত সপ্তাহ থাকে, 2 সপ্তাহ। তাহলে এটা 2 সপ্তাহ 2 উইকস আছে, এটা আমরা লিখলাম। তাহলে ফিনিশ গুডস, ফিনিশ গুডস আমাদের কি কি থাকে, এখানে আমাদের বলা আছে ফিনিশ গুডস আর ইন স্টক অন এভারেজ 1 মান্থ। আমাদের স্টকের যে ফিনিশ গুডস আছে, ফিনিশ গুডস এর যে স্টক আছে, সেই স্টকে আমাদের 1 মাস করে আমাদের ফিনিশ গুডস থাকে, তারপরে ওটা বের হয়ে চলে যায়, তারপরে আবার আসে। মানে এই বিষয়টা হচ্ছে কি, আমাদের সার্কেলিং বুঝাবে, সার্কেলিং। হ্যাঁ, কিরকম সার্কেলিং, যে আমরা তৈরিকৃত শার্ট আমরা আমাদের গুদামে রাখছি, আমাদের যেটা তৈরিকৃত শার্ট ছিল সেটা 1 মাস থাকে, যেটা তৈরি করছি সেটা সর্বোচ্চ গুদামে 1 মাস থাকে, তারপর সেটা সেরা চলে যাবে, আবার নতুন করে শার্ট এখানে ঢুকবে। তাহলে এটাকে বলে সার্কেলিং। তো এই আমাদের কনভার্সন পিরিয়ডটা এখানে দেওয়া আছে, এই পিরিয়ডটা আমাদের ভালো মতো বুঝতে হবে। তাহলে ফিনিশ গুডস বলে কিছু এফজি কতদিন এখানে থাকে, 1 মান্থ। 1 মান্থ, 1 মান্থ সমান কত উইক, 4 উইক। আচ্ছা, তারপর আছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার আর 1 মান্থ। ক্রেডিট সাপ্লায়ার বাই, এটা বলা আছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার আর 1 মান্থ, মানে আমরা যে বাকিতে ক্রয় করে নিয়ে আসি এটা সাপ্লায়াররা 1 মাস পর্যন্ত সহ্য করে, তারপরে তাদেরকে টাকা পরিশোধ করতে হবে। তাহলে এই 1 মাস পর যে আমাদের পাওনা হতে ছিল তাদের সম্পূর্ণ টাকা দিতে হয়, তারপর আবার নতুন করে বাকি ক্রয় করি আর কি। এই জিনিসটা এখানে বলা হয়েছে। তাহলে এটা কতদিন পর পাইতে, 1 মান্থ। তাহলে 1 মান্থ সমান সমান আমাদের কে থাকে সমান কত, এফ জি, সরি, 1 মান্থ সমান সমান কত আমাদের 4 উইক, তাই না।
4 উইক। তারপরে আছে টাইম ইন লেগ ইন পেমেন্ট ইন ওয়েজেস। ওয়েজেস আমরা যখন মজুরি প্রদান করব, সেই মজুরি প্রদান করতে আমাদের সময় নেই হচ্ছে কত, এখানে 1.5 সপ্তাহ আমরা মজুরিতে সময় নেই, মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ কাজ করে নেওয়ার পর আমরা টাকাটা দিই, তাহলে এটা 1.5 উইক। তারপরে ডেপ্টর এটা 2 মান্থ দেওয়া আছে। টাইম টু লেগ ইন পেমেন্ট ইন ডেপ্টর 2 মান্থ। ডেপ্টর মানে দেনাদার কাছ থেকে আমরা 2 মাস পর পর আমরা টাকাটা পাই। হ্যাঁ, 2 মাস পর পর ডেপ্টর ছিল, 2 মাস পর পর আমার টাকাটা সার্কেলিং হয়। তাহলে 2 মাস সমান কতদিন? 2 মাস সমান হচ্ছে 2 মান্থ সমান হচ্ছে কত? 8 উইক, তাই না? আচ্ছা, তারপর আছে এভারেজ টাইম লেগ ইন পেমেন্ট ওভারহেড 1 মান্থ। 1 মান্থ সমান কত উইক? 1 মান্থ সমান 4 উইক। আচ্ছা, এরকম ভাবে এটা আমরা করে নিলাম, এটা অঙ্কতে দেখবো। আমি এটা বুঝালাম এই জন্যই যে আমাদের যদি ডিউরেশন পিরিয়ডটা যেটা ছোটতে থাকবে, এখানে ডেও থাকতে পারতো, তখন আমরা ডেতে করতাম, তখন 1 মাস সমান 4 উইক না লিখে 30 দিন লিখতাম আমরা। আচ্ছা, এরকম ভাবে আমাদের এখানে দেওয়া আছে এরকম লেগেন পেমেন্ট প্রত্যেকটা অঙ্কে। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্ক মানে প্রত্যেকটা অঙ্কে আমাদের এরকম থাকবে, লেগেন পেমেন্ট দেওয়া থাকবে, এবং আমাদের সর্বনিম্ন আমাদের এরকম ভাবে রূপান্তর করতে হবে, কনভার্ট করতে হবে। তারপরে বলা আছে 20% of the output is sold in cash. আউটপুটের 20% নগদে বিক্রয় করতে হবে। ক্যাশ বলা আছে 20% of output is sold in cash, যে আমাদের আউটপুটের 20% নগদ বিক্রি করতে হবে, অর্থাৎ আমরা যা বিক্রি করব তার হচ্ছে 20% নগদে বিক্রি করতে হবে। তারপরে আছে ক্যাশ ইন হ্যান্ড এক্সপেক্টেড টু বি 50,000। আমাদের ক্যাশ ইন হ্যান্ড হাতে রাখতে হবে 50,000 টাকা। ইট ইজ অ্যাজুম দ্যাট 4 উইক ইজ ইকুইভ্যালেন্ট টু এ মান্থ। এটা এটা আমাদের মনে করতে হবে বা ধরতে হবে যে 4 সপ্তাহে আমাদের 1 মাসের সমান ধরতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে অঙ্ক। এই অঙ্কের প্রেক্ষিতে আমাদের এই যে আমি বলছিলাম যে এই মানগুলো আমাদের, এখানে আমরা ওয়ার্কিং করবো প্রত্যেকটা অঙ্কে। আমরা লেগেন পেমেন্ট যেটা আছে সে প্রত্যেকটা অঙ্কেরই ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিংটা আমাদের যে বিষয়টা করবো যে আমাদের ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, এই জিনিসগুলো ওয়ার্কিং করতে হবে। তো ওয়ার্কিং প্রসেসটা কি জিনিস আমরা যদি একটু বুঝি, ওয়ার্কিং প্রসেস আর ফিনিশ গুডস কি জিনিস। ধরুন একটা কলম তৈরি করছি আমরা, তো আমরা জিনিস একটা কলম তৈরি করছি, ধরুন না আচ্ছা কলম না, আমরা শার্টের উদাহরণ দিচ্ছি, শার্টই নিয়ে বলি। আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আমরা শার্ট উৎপাদন করছি। এই শার্ট উৎপাদন করে একটা শার্ট যখন পরিপূর্ণভাবে উৎপাদন হবে, শার্টের বোতাম, কলার, মানে সবগুলো কপ টপ যত আছে সবগুলো সবগুলো যখন পরিপূর্ণভাবে তৈরি হবে, সেটাকে বলে ফিনিশ গুডস। মানে কি? তৈরি পণ্য, তাই না? ফিনিশ গুডস মানে এখানে আর কোনো কিছু হাত দিতে হবে না। আর দেখা যাচ্ছে যে আমাদের শার্ট প্রসেসিং অবস্থায় আছে, মানে শার্টের সব লাগা হয়েছে, বোতাম লাগা হয়নি, অর্থাৎ সব লাগা হয়েছে, কলার এখনো লাগানো হয়নি, মানে যেটা আন্ডার প্রসেসিং অবস্থায় রয়েছে সেটাকে বলে ওয়ার্কিং প্রসেস। তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেস আমরা কোনটা আমরা বুঝতে পেরেছি, যে আমাদের যেটা এখন অসম্পূর্ণ অবস্থায় আছে, সম্পূর্ণ হবে, সেটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। আর এই শার্ট বানাতে গিয়ে যদি আমরা দেখি যে কোনো কিছু হয়েছে, একটু কাটে গেছে বা একটু ইয়ে হয়েছে, সেক্ষেত্রে আমরা স্ক্র্যাপ মাল হিসেবে সেটা বিক্রি করে দেই। সেটা আমাদের এই যে দোকানে বা আমাদের দেখি যে বড় বড় সিটি শহরে রাস্তার আশেপাশে যে ভালো ভালো এক্সপোর্টের কাপড় নিয়ে বসে থাকে, কিসের কারণে? ওই যে স্ক্র্যাপ মালগুলো অল্প টাকায় পায়, তারা আবার এখানে বিক্রি করে। কোনটা এখানে আমাদের সাইজে ছোট বড় থাকে, কোনটা কালারের সমস্যা থাকতে পারে, এরকম থাকতে পারে, তাই না? ওগুলো বদল করে এখানে এসে বিক্রি করে। তো ওয়ার্কিং প্রসেসটা হচ্ছে আন্ডার, মানে ফিনিশ গুডস এর পথে যে পণ্যগুলা রয়েছে সেগুলা। আর ফিনিশ গুডস হচ্ছে একবার তৈরি পণ্য, এটা এখানে আর কোনো হাত দিতে হবে না। আচ্ছা, তাহলে ওয়ার্কিং প্রসেস এর মধ্যে আমরা যে খরচ
তিনটা আমরা খরচ দেখতে পাই। এটা হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। তাহলে এখানে ম্যাটেরিয়ালস ওয়ার্কিং লেভেলে, ওয়ার্কিং প্রসেসে আমরা দেখব যে সবসময় 100% ব্যবহার হয়। ওয়ার্কিং প্রসেসে 100% ম্যাটেরিয়াল ব্যবহার হয়, আর লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে আমাদের এটা 50% এবং এটা লেবার এবং ওভারহেড দুটোই হচ্ছে 50% করে ধরতে হবে। তাহলে ওয়ার্কিং প্রসেস যখন আমরা করব, ওয়ার্কিং প্রসেস ক্যালকুলেশন যখন করব, তখন আমরা এখানে ম্যাটেরিয়ালসের 100% ধরতে হবে, আর অন্যান্যগুলো 50% করে ধরতে হবে। আর ফিনিশ গুডস যখন করব, ফিনিশ গুডস মানে কি, এখানে তো আর কোনো আন্ডার প্রসেসিং অবস্থা না, একবার তৈরি পণ্য হয়ে গেছে, এখানে আর কোনো খরচ হওয়ার মতো জায়গা নেই। যা যা হয়েছে সবগুলো 100%, মানে ম্যাটেরিয়াল 100%, লেবার 100% খরচ হবে, আর ওভারহেড হচ্ছে কত, 100%, সবই 100%। তাহলে আমরা এই খরচগুলো এখানে লিখবো। ম্যাটেরিয়াল কত, 100%। ম্যাটেরিয়াল এখানে কত টাকা আছে, ম্যাটেরিয়াল আছে আমাদের, ম্যাটেরিয়াল আছে 90 টাকা করে। এখানে আমরা যেটা আরেকটা বের করি, শেয়ার করি। ম্যাটেরিয়ালস আছে কত, 90, আর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়ালস 90, 90 এর 100% ইউজ হয়েছে, 90 টাকাই ব্যবহার হবে। লেবার কত ছিল, লেবার ছিল 40 টাকা করে, যেটা আমরা অঙ্কে দেখতে পাই। লেবার ছিল 40 টাকা করে, তাই না? লেবার ছিল 40 টাকা করে। এই 40 টাকা আমরা এখানে 40 টাকা 50% আমাদের ব্যবহার হয় লেবার, এটা 20 টাকা। তারপরে ওভারহেড কত আছে, ওভারহেড হচ্ছে, এই যে ওভারহেড হচ্ছে কত, 75। এই 75 টাকার কত পার্সেন্ট, 50% ব্যবহার হবে, এত টাকা। তাহলে সবগুলো যোগ করলে আমাদের ওয়ার্কিং প্রসেসে এত টাকা আমাদের আছে। টোটাল ডব্লিউআইপি ওয়ার্কিং প্রসেসে এত। তাহলে 3 নম্বর দিয়ে এখানে আমরা শুরু করতে পারি ফিনিশ গুডসের পার ইউনিট কত টাকা ব্যয় হয়েছে। ফিনিশ গুডসের আমাদের এই যে প্রাইসটা, এই সবগুলো 100% করে লাগছে। তিনটা প্রাইস যেটা আমরা এখানে দেখতে পেলাম, আমরা আমরা কোনো পণ্য তৈরি করতে আমাদের এই তিনটা প্রাইস লাগছে, তাই না? তাহলে এই কটা আমাদের কি লাগে, এই কটা খরচের আমাদের ওয়ার্কিং প্রসেসও লাগবে, আমাদের ফিনিশ গুডসও লাগবে। তাহলে সবগুলো আমরা 100% করে এটা করব, মানে যা আছে তাই। এখানে 205 টাকা ব্যবহার হবে, আমাদের 205 টাকা এখানে ব্যবহার হয়েছে না। এই 205 টাকা একটা পণ্য তৈরি করতে 205 টাকা ব্যবহার হবে, আর এখানে ওয়ার্কিং প্রসেসে 205 টাকা ব্যবহার হয়নি, এত টাকা ব্যবহার হয়েছে। আর আমাদের ক্রেডিট সেলটা বের করতে হবে এখানে, ক্রেডিট সেল। তাহলে ক্রেডিট সেল কত আমাদের অঙ্কে বলা আছে, ক্যাশ সেলস, ক্যাশ সেলস এর কথা বলা আছে যে 20% কিভাবে আউটপুট যা হবে, 20% ক্যাশ সেলস। তাহলে আমাদের ক্রেডিট সেলস কত হবে, ক্রেডিট সেলস হচ্ছে টোটাল সেল ইউনিট মাইনাস ক্যাশ সেলস ইউনিট। টোটাল সেলস থেকে আমরা ক্যাশ সেলস ইউনিট যেটা বাদে তাহলে পাবো। তাহলে টোটাল সেল হচ্ছে কত, 20,000, 20,000 থেকে আমরা এই ক্যাশ সেলস হচ্ছে 20,000 20% সমান 4,000 যদি বাদ দেয়, তাহলে আমরা 16,000 ইউনিট পাবো। তাহলে কেইটে বিক্রি করছে কত, 16,000। এটা হচ্ছে আমাদের কাছে দেনাদারের সৃষ্টি হবে কেইটে বিক্রি করলে। আচ্ছা, তারপরে আমরা এই দেখবো, ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করবো। এটা আপনাদের কাছে যদি হিজিবিজি মনে হয়, এটা হিজিবিজি মনে করার দরকারই নেই। আমাদের এখানে যতগুলো ব্যয় থাকবে, এখানে যতগুলো ব্যয় থাকবে এবং এখানে আমাদের ইউনিট যতগুলো থাকবে, সবগুলো আমাদের ওয়ার্কিং প্রসেসের মধ্যে আসবে। ওয়ার্কিং প্রসেসের মধ্যে আসবে, ওয়ার্কিং প্রসেস আমাদের সবগুলো মূল্য আমরা এখানে প্রথমটা 100% নেবো, তারপর 50% থেকে এখানে যোগ করে লিখবো। তারপরে আছে ফিনিশ গুডস। তাহলে ফিনিশ গুডস এর ক্ষেত্রে আমাদের ওখানে যে দেখেছিলাম তিনটা খরচ, সবগুলা খরচ আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসে সবগুলো 100% করবো আমরা, করলে আমরা 205 টাকা পাবো। আর তারপর আমরা ক্রেডিট সেলস নির্ণয় করবো। ক্রেডিট সেলস নির্ণয় করার জন্য বাকিতে বিক্রয়, ক্রেডিট সেলস বলতে বাকিতে বিক্রয় বোঝায়। তাহলে বাকিতে বিক্রয় করার জন্য আমরা এই টোটাল সেলস থেকে ক্যাশ সেলসটা আমরা বাদ দেবো। ক্যাশ সেলস আমরা বাদ দিলে পাবো কি, বাকিতে বিক্রয়। আচ্ছা, এরপর আমরা ছক দেবো, প্রত্যেকটা ছক ওয়ার্কিং ক্যাপিটাল একই রকম হবে, ডিটেইলস, ফর্মুলা, ক্যালকুলেশন, অ্যামাউন্ট।
আর এখানে আইটেম বলতে এই 5টা আইটেম, এটা মনে রাখবেন, আর এর বাইরে যাবে না। ক্যাশ, র ম্যাটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেপ্টর, অ্যাডভান্স পেমেন্ট, এটা আমাদের থাকে না সাধারণত, এটা থাকে না, এটা দেওয়া নেই। তাহলে এই 5টা আইটেম এখানে দিতে হবে। কি কি? ক্যাশ দিতে হবে, র ম্যাটেরিয়াল দিতে হবে, ক্যাশ দিতে হবে, র ম্যাটেরিয়াল দিতে হবে, এগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। ক্যাশ, র ম্যাটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, আমাদের এই 3টা হচ্ছে ম্যাটেরিয়াল সম্পর্কিত। তাহলে ক্যাশ ইন হ্যান্ড আমাকে দেয়াই থাকবে, আর 3টার ক্যালকুলেশন রেটটা আমাদের বের করতে হবে, র ম্যাটেরিয়ালস রেট তখন দেয়াই আছে। আর আমাদের ডেপ্টর বা অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমাদের বের করতে হবে। আর অ্যাডভান্স পেমেন্টটা শান্ত থাকে না। আচ্ছা, তার ক্যাশ ইন হ্যান্ড আমাদের কত হাতে রাখতে বলছে? ক্যাশ ইন হ্যান্ড হাতে রাখতে বলছে কত? ক্যাশ ইন হাতে রাখতে বলছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকা আমাদের হাতে রাখতে হবে, এখানে রাখে দিলাম। তারপর র মেটেরিয়ালস, আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমাদের 20,000 ইউনিট, কত ইউনিট উৎপাদন হবে? 20,000 ইউনিট, তাই না? আচ্ছা, 20,000 ইউনিট প্রোডাকশন করবে, তাহলে 20,000 ইউনিট যদি প্রোডাকশন করে, তাহলে র মেটেরিয়ালস আমাদের কত লাগতেছে? র মেটেরিয়ালসের দাম 90 টাকা করে। তাহলে আমরা র মেটেরিয়ালস যদি 90 টাকা থাকে, আমরা এখন আপনার কাছে মনে হতে পারে যে আমাদের এই 3টা কেন করতেছি, এই 3টা কেন করতেছি? আমাদের কারবার প্রতিষ্ঠানে স্টকটা থাকে, স্টকটা হচ্ছে কারেন্ট অ্যাসেট বলে, স্টককে কারেন্ট অ্যাসেট বলে। এবং স্টক থাকে 3 ধরনের প্রোডাক্টে, দ্রব্যে। এখানে আমাদের থাকে প্রসেসিং র ম্যাটেরিয়ালস অবস্থায়, আর ওয়ার্কিং প্রসেসে থাকে, আর ফিনিশ গুডসে থাকে। তাহলে আমাদের ক্লোজিং স্টক থাকে 3টা একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, একটা ওয়ার্কিং প্রসেস, একটা ফিনিশ গুডস, এটা সবার ওপেনিং ক্লোজিং করে থাকে। তাই র ম্যাটেরিয়ালস এর প্রথমে আমরা দেখাবো, র ম্যাটেরিয়ালস 20,000 ইউনিটের জন্য 90 টাকা করে লাগলে 90,000 গুণ 20, তাহলে এটা কত মাস লাগে? র ম্যাটেরিয়ালস আমাদের কত থাকে এখানে? 1 মান্থ, 1 মান্থ সমান কি 4 উইক, তাই না? তাহলে এই 4 উইকটা আমরা এখানে লিখবো, গুণ করব। তাহলে এখানে 4 দ্বারা গুণ করবো, আর 52 সপ্তাহে 1 বছর, তাহলে 52 দ্বারা ভাগ দিব। তাহলে 20,000 গুণ 90 ভাগ 52 গুণন 4, তাহলে বললে আমাদের 4 দিনের বা 4 সপ্তাহে কত হয় সেটা আমাদের এখানে বার হয়ে আসবে, এত টাকা। তারপরে আছে ওয়ার্কিং প্রসেস, একই কাহিনী। আমাদের 20,000 ইউনিট, এই যে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, গুণন পিইউসি, পার ইউনিট কস্ট, গুণন সিপি, কনভার্সন পিরিয়ড, ভাগ 52, সবাইকে 52 দ্বারা ভাগ দেবো, আর কনভার্সন পিরিয়ড দ্বারা গুণ করবো। তো ওয়ার্কিং প্রসেস 20,000 ইউনিট, এখানে কত দাম বাড়াইলো? এই যে এখানে আমরা যেটা ক্যালকুলেশন করলাম, এই যে 147 টাকা 50 পয়সা, এটা দ্বারা আমরা গুণ করছি। তারপরে আছে, ঠিক এরকম ভাবে করেছে। তারপর ফিনিশ গুডসও ঠিক একই রকম ভাবে 20,000 ইউনিট 205 টাকা 5 সপ্তাহ এখানে আছে, সেটা করছে। ফিনিশ গুডস এর ডেটটা হচ্ছে এটা। হ্যাঁ, ফিনিশ গুডস আমাদের কতদিন ছিল? তারপর সবগুলো টাকা এখানে লিখবো। ঠিক অ্যাকাউন্ট রিসিভেবল ভ্যালু, এটা অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কত? আমাদের বাকিতে পণ্য যেটা আমরা তৈরি করব, সে তৈরি করতে কত ব্যয় হয়েছিল? আমাদের পণ্য তৈরি করতে আমাদের ব্যয় হয়েছিল এই যে এই টাকা, 205 টাকা। 205 টাকা পণ্য তৈরি করতে ব্যয় হয়েছে। হ্যাঁ, তাহলে এই 205 টাকা আমরা ফিনিশ গুডস এর এখানে আমাদের দেখাবো 20,000, অঙ্কে ছিল 20,000 গুণন 205 গুণন 4, ভাগ করা কত? 52 করলে আমরা এই টাকাটা পাবো। ঠিক ডেপ্টরের বেলায় ঠিক একই রকম ভাবে আমাদের বাকিতে বিক্রয় হয়েছে কত ইউনিট? বাকিতে বিক্রয় হয়েছে বাকিতে বিক্রয় হয়েছে, সেটা ক্যালকুলেশন করলাম হচ্ছে আমরা এখানে। এই যে ক্রেডিট সেল অর্থ বাকিতে বিক্রয় কত? 16,000 ইউনিট বিক্রি করছে। তাহলে 16,000 ইউনিট যদি আমরা বাকিতে বিক্রি করি, তাহলে ডেপ্টর 16,000 ইউনিট, এখানে 20,000 এখানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু আমরা খেয়াল রাখবো। তাহলে 16,000 ইউনিট গুণন 205 টাকা করে, গুণন আমাদের 16,000 ইউনিট এখানে যেটা 8 দ্বারা গুণ করব, আর 52 দ্বারা ভাগ করব, করলে আমরা এই টাকাটা পাবো। তাহলে এখানে আমাদের এই 5টায় এটা কিন্তু মুখস্থ রাখতে হবে।
তাহলে এখানে আমাদের ক্যাশ ইন হ্যান্ড, র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেপ্টর এ কটাই আমাদের থাকে। অ্যাডভান্স পেমেন্ট থাকে না। সবগুলো লিখবো, তাহলে আমাদের কারবারের সম্পদের পরিমাণ হচ্ছে, কারেন্ট অ্যাসেটের পরিমাণ হচ্ছে এত। এখন এখান থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দেবো। কারেন্ট লায়াবিলিটি কি থাকে? ক্রেডিটর বা অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের ঠিক এই সূত্রে একই, সবগুলো সূত্র এখানে যতগুলো আছে। আচ্ছা, ঠিক ক্রেডিটরের বেলায় ঠিক একই রকম। ক্রেডিটর কত বিক্রি হবে? আমাদের 20,000, আমরা মাল যখন কিনবো তখন 20,000 পিস কিনবো, তখন হচ্ছে কত করে? 90 টাকা করে 4 উইক, শোন না তো। ঠিক একই রকম ভাবে ক্যালকুলেশন করে এখানে লিখবো। ঠিক ওয়েজেস পেয়েবল, আমাদের দায়গুলা কিন্তু এটা মনে রাখতে হবে, এই কটা দায়ের বাইরে যাবে না। ক্রেডিটর, ডিফার ওয়েজেস, আর হচ্ছে ডিফার্ড ওভারহেড। ডিফার ওয়েজেস মানে মজুরি দিব কত? আমাদের 20,000 পণ্য তৈরিতে আমাদের মজুরি হচ্ছে কত? 40 টাকা ধরে, তাহলে মজুরির পরিমাণ এখানে কিন্তু দেওয়া আছে 40 টাকা। তাহলে এই একই রকম ভাবে সব গুণ করে এখানে লিখবো। ঠিক ওভারহেডের বেলা এটা প্রচন্ড বাচ্চা তো, এই সূত্রে একই লিখবো। ঠিক ওই ওভারহেড 20,000 ধরে আমরা এখানে কাজ করব, করে আমরা ওই একই রকম ভাবে লেগেন পেমেন্ট প্লাস 52, এটা আমাদের বার্ষিক 52 সপ্তাহে 1 বছর, এটা দ্বারা ভাগ করবো। ঠিক লেগেন পেমেন্ট কত ছিল কনভার্সন পিরিয়ড? 4 দ্বারা আমরা গুণ করবো। 4 কিভাবে পাইছি সেটা আমরা আগে বলেছি। তো ক্যালকুলেশন করে এখানে লিখবো। আর সূত্র সবসময় জন্য এটা আমাদের পার ইউনিট করে। এখানে অনেক সময় 52 জায়গায় 360 দিয়ে ভাগ করতে হতে পারে, অথবা 12 দিয়ে ভাগ করতে পারে। এটা আমরা অঙ্কের উপর নির্ভর করবে আর কি। তাহলে আমরা সবগুলা চলতি দায় এইগুলা যোগ করবো। চলতি দায় এই কটাই থাকবে, ক্রেডিটর্স বা অ্যাকাউন্টস পেয়েবল, ডিফার্ড ওয়েজেস আর ডিফার্ড ওভারহেড। তাহলে সবগুলা যোগ করলে আমরা এত টাকা পাবো ক্রেডিটর। এখন আমাদের আচ্ছা, এটা আমরা টোটাল কারেন্ট লাইবিলিটি আমরা দেখালাম, যে টোটাল কারেন্ট লাইবিলিটি বা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, এটা আমরা দেখাতে হবে কারেন্ট লাইবিলিটি, সরি কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট আমরা ওখানে দেখলাম, তারপরে আমরা কারেন্ট লাইবিলিটি সবগুলো যোগ করবো। একটু যেটা আমরা ছোট করি, আমাদের শিটে দেখলে বুঝতে পারবেন, এটা আমরা সবগুলো যোগ করবো কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট লাইবিলিটিস যেগুলো আছে সবগুলো যোগ করে আমরা এই টাকাটা পাবো। তাহলে এখন কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দেবো, দিলে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে? এই যে কারেন্ট অ্যাসেট 11,21,923, এখান থেকে যদি আমরা এটা বাদ দিই 2,76,923, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাছে ওয়ার্কিং ক্যাপিটাল হলো 8,45,000 টাকা হচ্ছে আমাদের কাছে কারেন্ট লাইবিলিটি। এই অঙ্কটা এই দূর পর্যন্তই আমাদের হবে। আর এখানে অনেক সময় কন্টিনজেন্সি মার্জিন, আমাদের ক্যাশ মার্জিন যোগ করতে বলে, যোগ করলে আমাদের যেটা আসবে সেটা। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের লিখতে হবে ইপিইউ, লিখলে হবে, না লিখলে অনেক কিছু লেখা আছে, দরকার নেই। আমরা খালি 360 না 52 উইকে 1 বছর ধরেছি সেটা এখানে লিখতে হবে। হ্যাঁ, এখানে এই কথাটা লিখতে হবে সবগুলো, যে 360 ডে, 52 উইক বা 12 মান্থ ইকুইভ্যালেন্ট টু এ ইয়ার। এটা আমাদের অঙ্ক লিখতে হবে। এই অঙ্কটা আমাদের কাছে অনেক মোটামুটি সহজ, এবং অঙ্কটি ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার এসেছে। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু বাসায় চর্চা করব, আপনারা একটু দেখবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরে আমরা জাগার আমরা খাবার ঠিকঠাক করতে পারবো। আমি তোমার
আন্টি সাহেব আমার সাহেব এর নাম সৈকত আর এর নাম সাহেব হ্যাঁ তাহলে এটা মুখ আনাবো না ওটা আমি বউ তুমি যাই শুরু করো আমি শিয়াল আমি ক্যামেরায় আমার বয়ফ্রেন্ড এখানে আমার আধা ঘন্টা ওয়েট করতে হবে ছোট বোন নিয়ে আসবো কি হবে দেখতে কেমন